স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। বাজেটের আগে সচিবালয়ে কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার নিজ কার্যালয়ে একের পর এক বৈঠক করেছেন তিনি। দিনের প্রথম বৈঠকই করেন জ্বালানি পরিস্থিতি নিয়ে। এ সময় জ্বালানি তেলের উপর চাপ কমাতে বৈদ্যুতিক গাড়ির উৎপাদনে গুরুত্ব দেওয়া হয়। এর আগে এ বিষয়ে সরকার প্রধান সভা করেছেন অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ সচিবের সঙ্গে। আগামী বাজেটে শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে প্রাধান্য দিয়ে আগামী 2026-27 অর্থ বছরের বাজেট হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ইআরএফ আয়োজিত সেমিনারে তিনি জানান, গণতান্ত্রিক অর্থনীতি সরকারের মূল লক্ষ্য। আলোচকরা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। দেশের সামষ্টিক অর্থনীতি এখন কঠিন সন্ধিক্ষণে। একদিকে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে দেশ, অন্যদিকে চড়া মূল্যস্ফীতিতে পিষ্ট সাধারণ মানুষ। স্বস্তির জায়গায় নেই রপ্তানি খাত। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। আসন্ন বাজেটে প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ইআরএফ আয়োজিত সেমিনারে বিনিয়োগ, কর্মসংস্থান আর ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন ব্যবসায়ীরা। আমাদের এই মুহূর্তে আমরা জানি আমাদের অর্থনৈতিক অবস্থা কি, গত 15 বছরে কি হয়েছে। এই সমস্ত বিষয়ে সবাই আমরা একই কথা বলবো, ইনফ্লেশন প্রবলেম, ইনভেস্টমেন্ট হচ্ছে না, কিন্তু কিছু কিছু জিনিস আমরা করতে পারি হুইচ ক্যান চেঞ্জ আওয়ার ইকোনমি। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন ও ব্যক্তি খাতে বিনিয়োগের পাশাপাশি প্রায় অসম্ভব রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি যে বাড়ছে, আমাদের মূল্যস্ফীতির নেচারটা এখন কি? সাপ্লাই ড্রিভেন, মানে সাপ্লাই জনিত সমস্যা। এটা ডিমান্ড ড্রিভেন না যে মানুষের হাতে অনেক টাকা আছে, বাজারে যে খরচ করছে। সাপ্লাই, এটা আরও যদি সাপ্লাই আরও বেশি পণ্য বাজারে থাকতো তাহলে কিন্তু একটা কম্পিটিশনের ভিত্তিতে একটা জায়গায় দামটা স্থিতিশীল হতো, সেটা হচ্ছে না। তো সেই জন্য আমার সাপ্লাই বাড়াতে হবে। কোথায় তাহলে খরচটা করতে হবে? খাদ্য উৎপাদনে, কৃষি খাতে, যাতে কিনা বেশি করে সাপ্লাই আসে। এবং তারপরে বিনিয়োগ যেহেতু করাতে হবে, লজিস্টিক্স, ট্রান্সপোর্ট, এনার্জি, এই সমস্ত জায়গায় কিন্তু বিনিয়োগগুলো করতে হবে, যেগুলো আমাকে কংক্রিট ফলাফল দিবে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের উন্নয়ন ও ব্যক্তি খাতকে এগিয়ে নেয়ার মাধ্যমে সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন বাজেটে প্রাধান্য পাবে। আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা বাংলাদেশে মানুষ সবচেয়ে বেশি ব্যয় করে স্বাস্থ্য খাতে নিজের পকেট থেকে, আফগানিস্তানের চেয়েও বেশি ব্যয় করে। আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা এত খারাপ, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই মানুষগুলো যদি স্বাস্থ্য যদি আমরা ঠিক করতে না পারি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের যারা অ্যাফোর্ড করতে পারে না, এটা ইউনিভার্সাল হেলথ কেয়ারের মাধ্যমে আমরা যদি সাপোর্টটা দিতে পারি, তাদের যদি প্রাইমারি হেলথ কেয়ারটা আমরা টেক কেয়ার করতে পারি, এদের কিন্তু স্বাস্থ্যের অবনতি কম ঘটবে। কারণ প্রাইমারি হেলথ কেয়ারটা যখন সে পাবে, তার কিন্তু স্বাস্থ্যের অবনতি সামনের দিকে অসুখ বিসুখ কম হবে। তো এই জন্য আমরা এখানে একটা বড় প্রজেক্ট নিয়েছি যে প্রাইমারি হেলথ কেয়ার সকলের কাছে পৌঁছে দেওয়া, ইউনিভার্সাল। অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণমুক্ত করতে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। শুধুমাত্র সরকারের। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। আবারও বেড়েছে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ। গেল 3 মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 31,487 কোটি টাকা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চলতি বছরের মার্চের শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,000 কোটি টাকার বেশি। এর আগে 2025 সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 5,56,513 কোটি টাকা। বর্তমানে ব্যাংক খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে 18,24,668 কোটি টাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে তার নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করছে ব্যাংকটির গ্রাহকরা। টানা দ্বিতীয় দিনের মতো রাজধানী সহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। আমানত রক্ষার্থে অবিলম্বে নতুন চেয়ারম্যানের পদত্যাগ এবং সাবেক চেয়ারম্যান ও এমডিকে পুনরায় নিয়োগ দেয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গত 24 মে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।
এর প্রতিবাদে ঈদের ছুটি শেষ হলে 1 জুন থেকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন করছেন গ্রাহকরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 9:30 থেকে দিলকুশার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করছেন গ্রাহকরা। নতুন চেয়ারম্যানকে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের ঘনিষ্ঠ সহযোগী ও ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে ব্যাংকের আমানত রক্ষার্থে অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান তারা। এর আগে সোমবার একই দাবিতে কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সচেতন গ্রাহক ফোরাম সারা বাংলাদেশে আজকেই অবস্থান নিয়েছে। এই ব্যাংকে ধ্বংস করার জন্য নতুন করে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যাংকে এসে তাকে যোগদান করতে দেব না। আমরা আমাদের জীবন দিয়ে হলো আমরা ইসলাম ব্যাংককে রক্ষা করব। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। সারা বাংলাদেশে ইসলামী ব্যাংকের সকল শাখাতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন হচ্ছে। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এদিকে মানববন্ধন ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সাজোয়া যান এবং জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। ভোক্তা পর্যায়ে কমল এলপি গ্যাসের দাম। চলতি মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 55 টাকা কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এদিন সন্ধ্যা 6টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুন মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1940 টাকা থেকে কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মে মাসে দেশের বাজারে অপরিবর্তিত রাখা হয়েছিল এলপি গ্যাসের দাম, তবে এপ্রিলে 2 বার সমন্বয় করা হয়। এদিকে মঙ্গলবার জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে 2 টাকা 59 পয়সা কমিয়ে অটো গ্যাসের মশক সহ দাম প্রতি লিটার 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। এবার 2026-27 অর্থ বছরের বাজেট। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় কৃষক, আর সেই শ্রম ঘামে রচিত হয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের গল্প, যার আড়ালে জমে আছে দীর্ঘশ্বাস। সবচেয়ে বড় আক্ষেপ, ফসল ফলিও মিলছে না ন্যায্য মূল্য। তাই আসন্ন বাজেট ঘিরে কৃষকের প্রত্যাশা বাড়তি ভর্তুকি, বিশেষ প্রণোদনা আর সহজ শর্তে ঋণ সুবিধা। অর্থনীতিবিদদের মতে কৃষিকে টিকিয়ে রাখতে প্রয়োজন যান্ত্রিকীকরণ, আধুনিক সংরক্ষণ, বাজারজাতকরণ ও সরবরাহ ব্যবস্থায় বড় বিনিয়োগ। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। জীবনের অর্ধশতক পেরোনো কৃষক দম্পতি জহির আর দরিয়া নিজের জমি না থাকায় এক টুকরা বন্ধক নেয়া মাটিতে চাষ করেছিলেন ঢেঁড়স। সকালের শিশির আর দুপুরের প্রখর রোদ ঘাম শ্রমে বড় করেছেন ফসল। সেই ফসল তুলতে গিয়ে তাদের মুখে হাসির বদলে লোকসানের অন্ধকার। এইভাবে চলি, এই কি মাইয়ে সংসার চলন যায়, কি কাম করবো আর কি কাম আছে। বিছুন দিলে বা সার দিলে আমাকে ভালো বিষয়। বাজেটের কথা উঠতে জমে থাকা দীর্ঘশ্বাস বের হয়ে আসে কৃষক দম্পতির কণ্ঠে। কৃষি অফিসের সেবা তাদের কাছে যেন অজানা গল্প। একটাই চাওয়া, চাষাবাদ খরচটা যেন একটু কমে। সার, ওষুধ, বাচ্চাদের প্যাকেট দিলে এইসব দিলে আমাকে সুবিধা বেশি হয়। এই যে হাঁস মুরগি আইয়ে তারপরে এই যে গৃহস্থ মিস্ত্রি করি, সার পানি দিলে এটা দিলে একটু উপকার হয়, ধান চাল। একই মাঠে কৃষক বাচ্চু মিয়া, আরব আলী কিংবা শুক্কুর আলীর গল্পও আলাদা নয়। সবার চোখেই অনিশ্চয়তার ছায়া। লোকসানে জর্জরিত এসব কৃষকের আক্ষেপ, ফসল ফলানো যেন জীবনের দায়। আমাদের মনে জানা কিছু থাকে না, যেটা করি সব কিছু লসে পালাত পড়ে যায়। একটু তেল একটু কমায় পাইতাম, সার একটু কমে পাইতাম, বাজারটা একটু কৃষকের একটু বাঁচেরই। সার, বীজ, কীটনাশক, সেচ সবকিছুতেই লাগাম ছাড়া খরচের দেয়ালে ঠেকেছে কৃষকের পিঠ। আবার ফসল ফলিও মিলছে না ন্যায্য মূল্য। তাই কৃষক এখতিয়ার কিংবা শুক্কুর আলীদের দাবি, বাজেটে যেন থাকে বাড়তি ভর্তুকি, বিশেষ প্রণোদনা আর সহজ শর্তে ঋণ সুবিধা। চলে না আরো নিজের অন্য ব্যবস্থা করিয়া, অন্য আরো আবার অন্য পদের করিয়া, তাইলে আমাকে চলতে হয়। সারে ভর্তুকি দিতে হবে, তৈলে ভর্তুকি দিতে হবে, আপনার শ্রমিকের দিকেও। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভর্তুকি দিলেই হবে না, কৃষিকে করতে হবে টেকসই এবং লাভজনক। এজন্য বাজেটে কৃষি যান্ত্রিকীকরণ, ফসল সংরক্ষণ, বাজার জাতকরণ কিংবা সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নের গুরুত্ব দিতে হবে। বাজেটের দিক থেকে যেটা করণীয় সেটা হচ্ছে বাজারে যাতে অতিরিক্ত চাপ তৈরি না হয় অতিরিক্ত ব্যয়ের কারণে।
একেবারে ভর্তুকি আমরা তুলে দিলাম, কৃষিতে ভর্তুকি দিব না, ডিজেলে ভর্তুকি দিব না, এই জায়গাটায় আমরা হয়তো আমাদের বিভিন্ন সংস্থার চাপ থাকতে পারে, কিন্তু আমাদের দেশের স্বার্থের কথা চিন্তা করে এগুলোতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, খাদ্য নিরাপত্তার প্রশ্নে কৃষি খাতে ভর্তুকি কমানোর সুযোগ নেই, তাই স্মার্ট কৃষি ব্যবস্থা গড়তে বড় বিনিয়োগ জরুরি। তাকে যথেষ্ট পরিমাণে সুরক্ষা দিতে হবে, এবং সেটা বীমা হতে পারে, সেটি পুঁজি, স্বল্প সুদে পুঁজি দেওয়া হতে পারে। বাজেটে যদি কোনো বরাদ্দ রাখা হয়, ভর্তুকি হোক বা উপকরণ বা কৃষক কার্ড, আমাদের প্রথম লক্ষ্য থাকবে, আমি জোর দিয়ে বলবো, যে এটি কৃষক কিনা, সে চাষি কিনা। জমির মালিক হলে তো হচ্ছে না, কেন উনি তো চাষ করছেন না। বিশেষজ্ঞদের পরামর্শ, চালু করতে হবে কৃষি বীমা, বাড়াতে হবে দুর্যোগ সহনশীল বীজ ব্যবহার এবং কৃষি গবেষণায় বাজেট বরাদ্দ। যে কৃষকের ঘামে ভরে ওঠে আমাদের খাদ্যের থালা, সে কৃষক এখন অপেক্ষা একটি স্বস্তির বাজেটের, যেখানে থাকবে উৎপাদনের নিশ্চয়তা, থাকবে আগামী দিনের বেঁচে থাকার প্রতিশ্রুতি। কারণ কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে বাঁচবে দেশের নিরাপদ খাদ্য প্রতিশ্রুতি। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতির এই চড়া বাজারে কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে যদি বাজেট প্রণয়ন করতে পারেন, তাহলে ফিরতে পারে কৃষকের স্বস্তি। এখন দেখার বিষয়, আসন্ন বাজেটে কতটা প্রতিফলন ঘটে কৃষকের সেই চাওয়া পাওয়াগুলো। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৩,২৬৬ টাকা দাম কমানো হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের মূল্য নির্ধারণ কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম হয়েছে 2,34,855 টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা সকাল 10টা থেকেই কার্যকর হয়। চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম এখন পর্যন্ত 70 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে বাড়ানো হয়েছে 37 বার, কমানো হয়েছে 33 বার। কোরবানির পর থেকেই নাটোরের চক বৈদ্যনাথ আড়তে কাঁচা চামড়া আসা শুরু করেছে। সেই চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছেন আড়তের শ্রমিকরা। তবে লবণের দাম বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা করছেন আড়তদাররা। এখন তাদের নজর ঢাকার ট্যানারিগুলোর দিকে। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ। এখান থেকেই দেশের মোট 30% চামড়া ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয়। ইতোমধ্যে জেলা ও তার আশপাশ থেকে কাঁচা চামড়া আসছে আড়তগুলোতে। সেই চামড়ায় লবণ দিয়ে স্তূপাকারে গুদাম ও আড়তের বাইরে সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। লবণ দেওয়া হয়ে গেছে, প্রসেস খুব সুন্দর করে লবণ দিয়েছি, ভালো করে লবণ দিয়েছি। আমাদের লেবার, প্রচুর লেবার ছিল। চামড়া আমরা গোদামজাত করব এবং ট্যানারি মালিকগুলো নাটোরে আসলে এগুলো আমরা সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করার আশা ব্যক্ত করতেছি। চামড়া সংরক্ষণের কাঁচামাল লবণের দাম বেশি হয় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। ঈদের মৌসুমে আইসা লবণের দামটা হঠাৎ করে বৃদ্ধি হয়ে যায়, হঠাৎ করে বৃদ্ধি করে দেয় এই লবণ সিন্ডিকেট। সর্বোচ্চ ক্ষতি করেছে আমাদেরকে লবণ। এই লবণ ব্যবসায়ী যারা, এরা এই সিন্ডিকেট করেই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। যারা প্রকৃত ব্যবসায়ী, যারা লবণজাত করে চামড়া, তাদেরকে লবণটা দিলে পারে, ভর্তুকি দিলে পারে উপকৃত হবে। সরকার নির্ধারিত মূল্যে চামড়া বেচা কেনা করার কথা জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। গরুর চামড়া 20 থেকে 25,000 কাঁচা চামড়া, এবং ছাগলের চামড়া 35,000, 30 থেকে 35,000 আমদানি হয়েছে। চামড়া যদি ছোট বড় মিলায় 10 কেজি হয়, বিক্রি হলো 135 টাকা। তাহলে আমার লবণের টাকা কোথায় আর হলো লেবারের টাকা কোথায়? একটা চামড়াতে সর্বনিম্ন হলো 250 থেকে 300 টাকা খরচ একটা গরুর চামড়া। ছাগলের চামড়া খরচ হলো 50 টাকা নিম্ন, লবণ এবং লেবার দিকে। এবার চক বৈদ্যনাথ আড়তে 10 থেকে 12 লাখ পশুর চামড়া আসার প্রত্যাশা করছেন আড়তদাররা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জে রাকা অ্যালুমিনিয়াম কারখানার বিষাক্ত বর্জ্যে বিপন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ ফসলি মাঠ। অস্তিত্ব সংকটে পড়া আবাদি জমি বাঁচাতে দেশ টেলিভিশনের শরণাপন্ন হওয়ায় উল্টো জীবননাশের হুমকিতে স্থানীয় কৃষকরা। কোনো ধরনের পরিবেশগত অনুমোদন ছাড়াই বছরের পর বছর এই কারখানাটি দাপটের সঙ্গে চললেও রহস্যজনকভাবে নিশ্চুপ জেলা পরিষদ অধিদপ্তর। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে ফসলি জমি রক্ষার দাবিতে এবার রাজপথে নেমেছেন শত শত ভুক্তভোগী কৃষক।
মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে রাকা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি। এই কারখানার রাসায়নিক বর্জ্যে প্রতিনিয়ত বিষাক্ত হচ্ছে খালের পানি, হারাচ্ছে মাটির উর্বরতা, ফলে তীব্র হুমকিতে স্থানীয় পরিবেশ ও প্রকৃতি। কারখানাটির বিষাক্ত থাবায় এরই মধ্যেই অনাবাদী হয়ে পড়েছে বজ্রযোগিনী ও রামপাল ইউনিয়নের কয়েকশো একর ফসলি জমি। নিজেদের একমাত্র জীবিকা ও জমি বাঁচাতে এর আগে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন বেশ কয়েকজন কৃষক, আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে প্রভাবশালী চক্রটি। কৃষকদের দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। আমরা এই সাংবাদিকের কাছে বলছি, এই বিদায় আমাদের বড় ভাই বেড়াদের এবং ছোট ভাই বেড়াদের অনেকের হুমকি ঝুমকি দিচ্ছে। অনেক জমিনে খেতিগুলো সমস্যা হইতেছে, পানি গাজিয়ে নষ্ট করে লাইতেছে রাখা ইন্ডাস্ট্রি, উনি কোনো পানি ফিল্টার করতেছে না। কৃষকদের দাবি, জমি না বাঁচলে তাদের বেঁচে থাকার আর কোনো অবলম্বন থাকবে না। তাই জীবনের ঝুঁকি নিয়েই তারা দল বেঁধে নেমেছেন অধিকার আদায়ের আন্দোলনে। অনেক বছর ধরে এই কষ্ট করতেছি, কিন্তু এখন আমরা সরকারের কাছে আকুল আবেদন যাতে এটার কোনো পদক্ষেপ নেয়, ব্যবস্থা নেয়। আমাকে ফসল হয় না, মিটা জায়গা বুঝলেন, কয়বার করুন কত লস, খালি লস। এদিকে অনুসন্ধানে জানা গেছে পরিবেশ অধিদপ্তরে কোনো প্রকার ছাড়পত্র বা বৈধ কাগজপত্র ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে দীর্ঘদিন ধরে চলছে এই শিল্প কারখানা। রহস্যজনক কারণে কোনো কার্যকর অভিযান পরিচালনা করেনি মুন্সিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর। আর এ বিষয়ে কথা বলতে কারখানায় প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি পাওয়া যায়নি কারো বক্তব্য। আপনি যে প্রতিষ্ঠানটির কথা বললেন, সেই প্রতিষ্ঠানে মানে প্রথমে ছাড়পত্র ছিল, পরবর্তীতে ছাড়পত্র সঠিকভাবে না মানে আমরা ছাড়পত্র সত্য পালন করার জন্য তাদেরকে নির্দেশনা দিই। আমরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, আমরা তো পাঠাইছি ঢাকাতে, আমাদের এনফোর্সমেন্ট ইউনিট প্রতিটা পাঠাইছি। কৃষি ও পরিবেশ রক্ষায় এখন দেশে সরকার প্রধানের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন অসহায় ভুক্তভোগী এলাকাবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনায় 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল আধুনিক বুল কাফ রেয়ারিং ইউনিট কাম মিনি ল্যাব। লক্ষ্য ছিল উন্নত জাতের সার উৎপাদন করে দেশের প্রাণী সম্পদ খাতকে এগিয়ে নেওয়া। কিন্তু 4 বছর পর সেই প্রকল্প এখন পরিণত হয়েছে অবহেলার প্রতীকে। জনবল সংকট আর দীর্ঘদিন কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় কোটি টাকার স্থাপনাটি পড়ে আছে অনেকটা পরিত্যক্ত অবস্থায়। বাইরে থেকে আধুনিক গবেষণাগারের মতো দেখালেও ভেতরের চিত্র ভিন্ন। খুলনার ডুমুরিয়ায় প্রায় 5 একর জমির উপর 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত বুলকাফ রেয়ারিং ইউনিট কাম মিনি ল্যাব এখন প্রায় জনশূন্য। দক্ষিণ পশ্চিমাঞ্চলে উন্নত জাতের সার উৎপাদনের লক্ষ্যে 2022 সালে চালু হওয়া এই কেন্দ্রে 4 বছরে মাত্র একবার উন্নত জাতের বাছুর পালন করা হয়েছে। খালি পড়ে আছে বিভিন্ন শেড, চারপাশ জুড়ে জন্মেছে আগাছা। 2025 সালের জানুয়ারিতে শেষ 10টি গরু সাভারে পাঠানোর পর থেকে কেন্দ্রটি পুরোপুরি অকার্যকর। প্রকল্পে একজন বৈজ্ঞানিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলেও পদোন্নতি পেয়ে তিনি অন্যত্র বদলি হয়ে গেছেন। অস্থায়ীভাবে নিয়োগকৃত 11 জন কর্মীর বিপরীতে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র 4 জন। বাকিরা প্রেষণে থাকায় অরক্ষিত হয়ে পড়েছে সরকারের কোটি টাকার এই স্থাপনা। আমাদের প্রত্যাশা এটা চালু হোক, আমরা সব কার্যকলাপ গুরুদমে চালু হোক, আমরা এটা চাই। সংশ্লিষ্টরা বলছেন, স্থায়ী জনবল ও প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা গেলে এই কেন্দ্র আবারও প্রাণী সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে কর্মকর্তা নিয়োগ সহ প্রয়োজনীয় সহায়তা যদি অধিদপ্তর থেকে, মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, তাহলে এই কার্যক্রমটা আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারবো, চালু রাখতে পারবো। প্রাণী সম্পদ উন্নয়নের সম্ভাবনাময় এই প্রকল্পটি বাস্তবায়নে সরকারের উদ্যোগী পারে কোটি টাকার এই মিনি ল্যাবকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেখে নেব দিন শেষের পুঁজিবাজারে লেনদেন পরিস্থিতি। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসএক্স সূচক 33 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5406 পয়েন্টে। এছাড়া যদি আমরা দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 230টির, কমেছে 116টির। এছাড়া অপরিবর্তিত রয়েছে 47টি দর। লেনদেন গত কার্যদিবসের তুলনায় 543 কোটি 16 লাখ টাকা কমেছে। লেনদেন হয়েছে 1080 কোটি 42 লাখ টাকা। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ টপ গেইনারের তালিকায় ছিল সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ছিল পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তৃতীয় অবস্থানে জনতা ইন্স্যুরেন্স। এছাড়া যদি আমরা দেখি টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ছিল ফরেস্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্ট, তৃতীয় অবস্থানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যদি আমরা দেখি
সার্বিক সূচক আজ বেড়েছে 110 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 15,080 পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ বেশিরভাগেরই দর আমরা দেখে নিচ্ছি, বেশিরভাগেরই আজ দর বেড়েছে 128টির, কমেছে 58টির, অপরিবর্তিত রয়েছে 31টির দর। লেনদেন হয়েছে 27 কোটি 19 লাখ টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে দেখা যাচ্ছে আজ ইউএস ডলার কিনতে খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হয়েছে 170 টাকা 14 পয়সা, বিক্রি হয়েছে 163 টাকা 4 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য ছিল 148 টাকা 36 পয়সা, বিক্রি হয়েছে 141 টাকা 76 পয়সায়। এছাড়া জাপানি ইয়েনের আজ ক্রয় মূল্য ছিল 80 পয়সা, বিক্রি হয়েছে 73 পয়সায়। সৌদি রিয়েল কিনতে খরচ হয়েছে 33 টাকা 23 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 47 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 31 টাকা 57 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 66 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি আজ সিঙ্গাপুরি ডলারের ক্রয় মূল্য ছিল 99 টাকা 74 পয়সা, বিক্রি হয়েছে 95 টাকা 21 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 38 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 21 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 20 টাকা 2 পয়সা, বিক্রি হয়েছে 18 টাকা 2 পয়সায়। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির সিস্টেম অপারেশন বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 1 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 15 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির মেকানিক্যাল বিভাগ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 1 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 8 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।